হ্যালো, বিশ্ব বাণিজ্যের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণমূলক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একজন সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে দেখব কিভাবে গ্লোবাল ট্রেড বা বৈশ্বিক বাণিজ্য একটি বিশাল ম্যাক্রো ইকোনমিক ফোর্স হিসেবে কাজ করে। আদিম যুগ থেকে শুরু করে আজকের আধুনিক বিশ্ব অর্থনীতি পর্যন্ত বাণিজ্য ঠিক কীভাবে আমাদের পৃথিবীকে রূপ দিয়েছে সেটা বোঝাটা সত্যি দারুণ রোমাঞ্চকর। আজ আমরা বাণিজ্যের এই ভরকেন্দ্র এবং এর পুরো বিবর্তনটাকে একদম ভেঙে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আজকের এই এক্সপ্লেনারের রোডম্যাপটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই থাকছে বাণিজ্যের প্রাচীন শিকড়, তারপর বাণিজ্যের বিশাল গতিবৃদ্ধি, এরপর দেখব কিভাবে বাণিজ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে, তারপর ভৌত পণ্য বনাম আধুনিক সেবার একটা তুলনামূলক চিত্র, এবং সবশেষে পরিবর্তনশীল অর্থনৈতিক কেন্দ্র। তাহলে প্রথমেই ফিরে যাওয়া যাক বাণিজ্যের একেবারে প্রাচীন শিকড়ে, যাকে আমরা বলতে পারি ইতিহাসের প্রথম সাপ্লাই চেইন। প্রাচীনকালে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ঠিক কতটা বিশাল ছিল সেটা বুঝতে সিল্ক রোডের কথা একটু চিন্তা করা যাক। ইতিহাসের অন্যতম দীর্ঘ আর সফল এই বাণিজ্য পথে ধরুন প্রথম সপ্তাহে চীন থেকে স্থল বা সমুদ্রপথে যাত্রা শুরু হলো। এরপর দীর্ঘ আর ভীষণ ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে তৃতীয় মাসে গিয়ে পৌঁছনো হতো বাগদাদ বা ভারতে। আর রেশম, মশলা, হাতির দাঁতের মতো অত্যন্ত মূল্যবান সব সামগ্রী নিয়ে ভেনিসে পৌঁছতে পৌঁছতে লেগে যেত পাক্কা 6 মাস। অর্থাৎ একটা পণ্য অগণিত মধ্যস্থতাকারীর হাত ঘুরে মাসের পর মাস সময় নিয়ে তার গন্তব্যে পৌঁছত। কিন্তু আজকের লজিস্টিক্স বা পরিবহন প্রযুক্তির দিকে তাকালে অবাক হতে হয়। ভাবলে সত্যি মাথা ঘুরে যায় যে ১৯ শতকের একটি ক্লিপার জাহাজে করে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যেতে সময় লাগত টানা ৬৩ দিন, যা সেই সময়ের জন্য রীতিমতো রেকর্ড ব্রেকিং স্পিড ছিল। আর এখন আধুনিক যুগে কোয়ান্টাস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে সেই একই দূরত্ব পাড়ি দিতে সময় লাগে মাত্র ১৮ ঘণ্টা। এই বিশাল প্রযুক্তিগত লাফ বাণিজ্যের সামষ্টিক অর্থনীতিকে পুরোপুরি উল্টে পাল্টে দিয়েছে। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় সেকশনে। এখানে আমরা দেখব ১৯৩০-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বাণিজ্যের সেই বিশাল গতিবৃদ্ধির গল্প। ৬০%। হ্যাঁ, একজন বিশ্লেষক হিসেবে এই বিশাল সংখ্যাটা সবার সামনে তুলে ধরাটা বেশ চমকপ্রদ। ১৮০০ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত রপ্তানি বাণিজ্য কিন্তু বেশ ধীরে ধীরেই বাড়ছিল। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি আর প্রযুক্তির অভাবনীয় উন্নতির কারণে এর পর থেকে এটি রীতিমতো সূচকীয় বা এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পেয়েছে। আর এই ৬০% হল সেই ম্যাজিক নাম্বার, অর্থাৎ বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের পুরো ৬০%ই সরাসরি আমদানি ও রপ্তানির সাথে যুক্ত। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক। মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের সময়, মানে ১৯৩০-এর দশকে, বিশ্ব বাণিজ্যর পরিমাণ ছিল জিডিপির মাত্র 10%, আর আজ সেটা গিয়ে ঠেকেছে 60%-এ। এই তুলনামূলক চিত্রটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক বাণিজ্য ছাড়া বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের আকার আক্ষরিক অর্থেই নাটকীয়ভাবে সংকুচিত হয়ে যেত। বাণিজ্য এখন আর শুধু একটা প্রান্তিক বিষয় নয়, এটাই এখন আমাদের পুরো বৈশ্বিক অর্থনীতির মূল ভিত্তি। আমাদের আলোচনার ৩ নম্বর বিষয়টা বেশ ইন্টারেস্টিং। বাণিজ্য কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে, অর্থাৎ এটি কিভাবে মানব কল্যাণের ইঞ্জিন হিসেবে কাজ করে। তো এই বিশাল বৈশ্বিক গতিবৃদ্ধি আসলে আলাদা আলাদা দেশগুলোর অর্থনীতিতে ঠিক কী প্রভাব ফেলছে? গবেষকরা একটা অত্যন্ত শক্তিশালী পজিটিভ কোরিলেশন বা ইতিবাচক সম্পর্ক খুঁজে পেয়েছেন। সহজ কথায়, একটা দেশের রপ্তানি বৃদ্ধি পাওয়া মানেই হল তার প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া। এই ডেটা খুব সুন্দরভাবে প্রমাণ করে যে রপ্তানি বাড়ার সাথে সাথে একটা দেশের রিয়েল জিডিপি বৃদ্ধির সরাসরি একটা কজাল লিঙ্ক বা কার্যকারণ সম্পর্ক রয়েছে। এই ম্যাক্রো ইকোনমিক ডেটাগুলো কিন্তু সরাসরি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মানের সাথে যুক্ত। একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখা দরকার, বিশ্বের মানুষের কল্যাণ বজায় রাখার জন্য বিশ্ব বাণিজ্যকে সচল রাখাটা একেবারে অপরিহার্য। উন্মুক্ত বাণিজ্য করিডোরগুলো শুধু যে অর্থনীতির চাকা ঘোরায় তা নয়, এগুলো গ্লোবাল ওয়েলফেয়ার বা বৈশ্বিক কল্যাণের জন্য একেবারে সমানভাবে জরুরি। এবার আমরা একটু অন্য দিকে ফোকাস করব। আমাদের ৪ নম্বর সেকশন, পণ্য বনাম আধুনিক সেবা। অর্থাৎ এই ট্রেড করিডোরগুলোতে আজকাল আসলে কি পরিবহন করা হচ্ছে? আধুনিক বিশ্ব বাণিজ্যের আসল জ্বালানিটা আসলে কি? আমরা কি এখনও শুধু বড় বড় কন্টেনার ভর্তি পণ্যই এক দেশ থেকে অন্য দেশে পাঠাচ্ছি?
ডেটা বিশ্লেষণ করলে এমন কিছু মজার তথ্য বেরিয়ে আসে যা আমাদের অনেক প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ করবে। 2022 সালের পর থেকে বাণিজ্যের গতিপথ যদি আমরা দেখি তাহলে একটা বিশাল পরিবর্তন চোখে পড়বে। ঐতিহ্যবাহী ভৌত পণ্য বা ফিজিক্যাল গুডসের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক সেবামূলক বাণিজ্য বা ট্রেড ইন সার্ভিসেস অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এর মানে হল বাণিজ্যের মূল আকর্ষণ এখন শুধু আর কারখানায় তৈরি পণ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ডেটা, মেধা আর সার্ভিস সেক্টরগুলোই এখন গ্লোবাল ট্রেডে লিড দিচ্ছে। আজকের দিনের এই আধুনিক বৈশ্বিক করিডোরগুলো কিভাবে কাজ করছে তা একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যাক। ভূ-রাজনৈতিক নানান উত্তেজনা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য করিডোরটি এখনও বিশ্বের অন্যতম বৃহৎ একটা ফ্লো। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বাণিজ্য তাদের আঞ্চলিক একীকরণের দারুণ একটা উদাহরণ। আবার সাপ্লাই চেইন ধীরে ধীরে এশিয়ার দিকে সরে যাওয়ায় চীন এবং এশিয়া প্যাসিফিকের বাণিজ্য হু করে বাড়ছে। আর চীনের বিশাল বৈশ্বিক বিনিয়োগের কারণে চীন, ল্যাটিন আমেরিকা এবং চীন আফ্রিকা করিডোরগুলো এখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শীর্ষ বাণিজ্য সামগ্রীগুলোর দিকে তাকালে অটোমোবাইল, পেট্রোলিয়াম, কম্পিউটার চিপস বা ফার্মাসিউটিক্যালসের মতো জিনিসগুলো তো স্বাভাবিকভাবেই চোখে পড়বে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি? বিশ্ব বাণিজ্যের পুরো 1% জুড়ে রয়েছে মানুষ বা প্রাণীর রক্ত। নানা ভয়ের একদমই কিছু নেই। এগুলো কোনো ভ্যাম্পায়ারদের জন্য ট্রান্সিলভেনিয়ায় পাঠানো হচ্ছে না। মূলত জীবনদায়ী ভ্যাকসিন তৈরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবায় প্লাজমা হিসেবে এগুলো ব্যবহৃত হয়। এতেই বোঝা যায় আমাদের গ্লোবাল সাপ্লাই চেইন আসলে কতটা বৈচিত্র্যময়। চলে এলাম আমাদের শেষ এবং 5 নম্বর টপিকে, পরিবর্তনশীল অর্থনৈতিক কেন্দ্র। বাণিজ্যের এই বিবর্তন কিভাবে আক্ষরিক অর্থে পৃথিবীর অর্থনৈতিক ফোকাসকে নিজের দিকে টেনে নিচ্ছে। আচ্ছা, ইকোনমিক সেন্টার অফ গ্র্যাভিটি বা অর্থনৈতিক ভরকেন্দ্র জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা ক্যালকুলেটেড পয়েন্ট যা পৃথিবীর সমস্ত অর্থনৈতিক কার্যাবলী থেকে গোলকীয়ভাবে ঠিক সমান দূরত্বে অবস্থিত। বৈশ্বিক বাণিজ্যের দীর্ঘমেয়াদী গতিবিধি মাপার জন্য এটা একটা দারুণ মেট্রিক। ইতিহাসের টাইমলাইনের দিকে তাকালে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম শতাব্দীতে চীন, ভারত আর ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রভাবে এই কেন্দ্রটা ছিল ঠিক মধ্যপ্রাচ্যের দিকে। এরপর যখন শিল্প বিপ্লব হলো, তখন ইউরোপ ও আমেরিকার ব্যাপক উন্নতির কারণে বিংশ শতাব্দীতে এই ভরকেন্দ্রটা সোজা পশ্চিম দিকে, অর্থাৎ উত্তর আমেরিকার কাছাকাছি সরে গেল। কিন্তু দারুণ ব্যাপার হলো, আধুনিক যুগে এসে জাপান, ভারত আর চীনের মতো দেশগুলোর অভাবনীয় প্রবৃদ্ধির কারণে একবিংশ শতাব্দীতে এটি অত্যন্ত দ্রুত গতিতে আবারও দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ এশিয়ার দিকে সরে আসছে। তাহলে শেষমেশ একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই উদীয়মান বা কম উন্নত দেশগুলো যখন এভাবেই দ্রুত গতিতে প্রবৃদ্ধি অর্জন করতে থাকবে, তখন এই অর্থনৈতিক ভরকেন্দ্রটি পরবর্তীতে ঠিক কোন দিকে আকৃষ্ট হবে? আন্তর্জাতিক বাণিজ্যের এই প্যাটার্ন কখনোই স্থির থাকে না। এটা সবসময় একটা বিশাল ধাঁধার মতো বিবর্তিত হচ্ছে। আর এই শিফটগুলোই আগামী দিনের অর্থনীতিকে রূপ দেবে। এই এক্সপ্লেনারটি নিশ্চয়ই বৈশ্বিক বাণিজ্যকে একদম নতুন একটা আলোতে দেখতে সাহায্য করবে। সম্পূর্ণ আলোচনাটি শোনার জন্য অনেক ধন্যবাদ।